হাই, আমি রক্তিম। আমি আজকে যে ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে বইমেলার সেকেন্ড স্যাটারডে। বইমেলা প্রায় শেষের দিকে চলে এসেছে, আর এই ভিডিওটা আমি ফ্লোট করব বইমেলার শেষের দিন বা জাস্ট তার আগের দিন। বইমেলা মোস্ট প্রবাবলি বুধবার শেষ হবে। আমি মঙ্গলবার বা বুধবারই হয়তো এই ভিডিওটাকে ফ্লোট করব আপনাদের জন্য। এই ভিডিওটা দুটো অংশ আছে। বইমেলা চলাকালীন আমি আমার উইশ লিস্টে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেই ভিডিও থেকে কিছু কিছু বই কিনেছি। তো তার মধ্যে প্রথম বইটা পড়ে ফেলেছি, সেই বইটা নিয়ে আমি কথা বলবো। আর বইমেলাতে ওভারঅল আমার কি ফিলিং হলো, কি এক্সপিরিয়েন্স হলো সেটা শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি বইটা নিয়ে কথা বলছি। এটা হচ্ছে কল্পমায়া সিরিজ প্রথম তরঙ্গ। প্রথম তরঙ্গ মানে নামটা ওইভাবে দিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, নাম হচ্ছে অনেক দূরে। এটা জয়ঢাক পাবলিশার্সের বই। বইটাকে আমি খুলে দেখাই। বইটা এরকম দেখতে। পিছনে লেখিকার একটা জবানবন্দি টাইপের রয়েছে এবং লেখিকার একটা গ্রাফিক ফটো মতন রয়েছে। এছাড়া ভিতরে অজস্র ইলাস্ট্রেশন রয়েছে। এই বইটার শেপ অ্যান্ড সাইজ খুব হ্যান্ডি, ক্যারি করার পক্ষে খুব ভালো। এবং আমি এটা জয়ঢাকের স্টল থেকে কিনেছি, 431 স্টল নাম্বার। ওখানে আমার সঙ্গে জয়ঢাক পাবলিশারের লোকজনের কথা হয়। এটাতে আমি জানতে পারি যে লেখিকা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনোভাবে রিলেটেড। সম্ভবত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নাতনি, আমেরিকা প্রবাসী, এবং উনি একজন প্রফেশনাল গ্রাফিক আর্টিস্ট। এই বইয়ের কভার থেকে শুরু করে ভিতরের সমস্ত কিছু ডিজাইন ওনার করা। এগুলো আমি বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই বইটায় কিন্তু কোনো লেখক পরিচিতি নেই। বইটার মধ্যে কিছুই নেই। লেখিকার ব্যাপারে আপনারা কিন্তু খুব একটা কিছু জানতে পারবেন না। আর জয়ঢাকের প্রোডাকশন কোয়ালিটি নিয়ে আমার কোথাও কোনোদিন ডাউট ছিল না। পেজ কোয়ালিটি কিন্তু আউটস্ট্যান্ডিং, দের ইজ নো ডাউট অন দ্যাট। আর আমি দামটা একটু দেখে বলে দিচ্ছি, 325 টাকা এটার দাম। তো এই হলো বইটার ব্যাপারে ওভারঅল আমার ডিটেলটা বলে দাও আপনাদেরকে। আর নাম্বার অফ পেজেস, যেটা নিয়ে মানুষের আগ্রহ থাকে পড়ার মতো পেজ, সেটা হচ্ছে ভূমিকা টমিকা বাদ দিয়ে 197। তো এই হলো ওভারঅল বইটার ডিটেল। এবার বইটা কি নিয়ে? বইটা হচ্ছে অনেকগুলো জ্বরের মিক্সড একটা জ্বর। কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, রোমান্স এবং মিথ, রূপকথা, এই সমস্ত কিছু মিশিয়ে এই বইটা। এই জ্বর মানে হচ্ছে অনেকগুলো জ্বরের কনফারেন্স। ঘটনাটা কি নিয়ে? ঘটনা হচ্ছে টাইম ট্রাভেল নিয়ে, যাকে বাংলায় বলা হয় সময় ভ্রমণ। অরণ বলে এর যে চরিত্র আছে, সে বর্তমান সময় থেকে একটা রূপকথার সময়ে টাইম ট্রাভেল করেছে। কারণ বর্তমান সময়ে একটা এক্সপেরিমেন্টের সে অংশ, তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। বর্তমান সময়ের বৈজ্ঞানিকরা ট্রেনিং দিয়েছে যে তুমি ওই সময়ে গিয়ে ওই সময়ের কিছু ইনফরমেশন কালেক্ট করে আনবে। কেন? তার কারণ সমস্ত ইনফরমেশন ডকুমেন্টেশনে পাওয়া যাচ্ছে না। ধরা যাক মুঘল টাইমে আমরা কিছু ইনফরমেশন এএসআই এর ডকুমেন্ট থেকে, বিভিন্ন লাইব্রেরি ঘেটে, বই থেকে পাচ্ছি, কিন্তু কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি না। তো ওই মিসিং লিঙ্কগুলোকে কানেক্ট করার জন্য এখনকার সময়ের বিজ্ঞানীরা তাকে ওই সময়ে ট্রাভেল করিয়েছে তাদের পদ্ধতি অনুযায়ী। কারণ এটা সায়েন্স ফিকশন, আগেই বললাম। এবং ওখানে গিয়ে ওই সময়ের একটা ক্যারেক্টার আছে চন্দ্রমালা, তার সঙ্গে তার একটা রিলেশনশিপ তৈরি হবে। এরপর এই রিলেশনশিপ কোন দিকে এগোবে সেইটা জানার জন্য এবং কিভাবে এগোবে আপনাদেরকে বইটা জোগাড় করে পড়তে হবে। এখানে প্রথম কথা বলে দিই, এটা ফার্স্ট পার্ট, এর ওপেন এন্ড রয়েছে। এর দ্বিতীয় পার্ট আমি শীঘ্রই সংগ্রহ করব কলেজ স্ট্রিট থেকে। দ্বিতীয় পার্টেও এটা শেষ হচ্ছে কিনা সিরিজটা, সে ব্যাপারে আমার কাছে কোনো ধারণা নেই। দ্বিতীয় পার্ট পড়েই সেটা বলতে হবে। এবার বইটার পজিটিভ কি কি? বইটার পজিটিভ হচ্ছে এই এতগুলো জ্বরকে মিশিয়ে বইটা যখন চলেছে, কিন্তু কম্পোজিট জ্বর হলেও ফাইনাল প্রোডাক্টটাকে দেখে ইট লুকস সো সিম্পল। অর্থাৎ আপনারা সিনেমার সঙ্গে কম্পেয়ার করতে পারেন। যখন সিনেমাটা আপনারা দেখেন স্ক্রিনে, কি মনে হয়? সিনেমাকে মনে হয় ইট লুকস সো সিম্পল, আমিও যেন করতে পারি, কিন্তু তা নয়। সিনেমা হচ্ছে একটা কম্পোজিট আর্ট ফর্ম। প্রথমে ওটাকে লেখা হয়, তারপর সে প্রথমে আইডিয়া, তারপর সেটাকে লেখা, তারপর সেই লেখাকে ডায়লগ বসিয়ে স্ক্রিপ্টে কনভার্ট করা, তারপরে সেই স্ক্রিপ্টে স্ক্রিন প্লেতে কনভার্ট করা, অর্থাৎ সিন বাই সিন কিভাবে এগোবে, তারপরে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন করা, তারপর তার লাইট ডিজাইন করা, তারপর তার ক্যামেরা ডিজাইন করা। এরপরে এত কিছুর পরে, টিম এত কিছু করার পরে পারফর্মিং আর্টিস্টরা আছে, যাদেরকে আমরা বলি সিনেমা আর্টিস্ট, তারা পারফর্মিং আর্ট করে। এরপর সমস্ত জিনিসটাকে ফাইনালি আবার এডিট করে আমাদেরকে পর্দায় দেখানো হয়। আমাদের কিন্তু দেখতে খুব সহজ লাগে, বাস্তবে জিনিসটা অতটা সহজ নয়। এই বইটাকে
পড়তে এত সহজ এবং সরল মনে হয়েছে, কিন্তু আমি যখন ভেবেছি তখন আমি এটা বুঝতে পেরেছি এই কম্পোজিট জ্বর হ্যান্ডেল করা ইটসেলফ একটা দুরন্ত স্কিল লাগে। সেই স্কিলটা লেখিকার আছে এবং এই বইটা কিন্তু আমি এক কথায় বলছি আউটস্ট্যান্ডিং, দারুণ বই। প্রথম পজিটিভ পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভাষা। দেখুন, বিভিন্ন সময়কালে যদি আমরা কথা বলি, ধরুন 1857 সালে যেভাবে বাংলা বলা হতো আর 1957 সালে যেভাবে বাংলা বলা হচ্ছে বা 2024 সালে যেভাবে বাংলা বলা হচ্ছে, ভাষা কিন্তু বদলে গেছে। 1990 সালে যেভাবে বাংলা বলা হতো আমার ছোটবেলায়, আজ কিন্তু সেইভাবে বাংলা বলা হয় না। সুতরাং এই দুটো টাইম পিরিয়ডে যে বাংলাটাকে বলা হচ্ছে, সেই বাংলার মধ্যে ডিফারেন্সিয়েট করা হয়েছে যাতে পাঠকও এই টাইম ট্রাভেলের ফিলটা পেতে পারে। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ ভাষার দিক থেকে খুব যত্নবান হয়েছে এই লেখক বা লেখিকা রাদার। এরপর হচ্ছে একটা টাইম ট্রাভেলকে বৈজ্ঞানিকভাবে এস্টাবলিশ করতে গেলে যে যে জিনিসগুলো করা দরকার, যে কি কি ডাইমেনশন আমি ট্রাভেল করছি, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, এই ডাইমেনশনগুলোকে ডিজাইন করা এবং সময় সুড়ঙ্গ, টাইম টানেল যেটা দিয়ে সে যাবে এবং অন্য টাইম জোনে গিয়ে এখনকার টাইম জোনের লোকের সঙ্গে যে সে কিভাবে কমিউনিকেট করবে, অরণ বলে চরিত্রটা, সেই কমিউনিকেশনের বৈজ্ঞানিকভাবে মেকানিজমটাকে এস্টাবলিশ করা হয়েছে। এবং দুটো টাইম জোনে মানে এক্সট্রাঅর্ডিনারি কাজগুলো কিভাবে হচ্ছে সেটা একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। বলা হচ্ছে বর্তমান টাইম জোনের ম্যাজিক্যাল জিনিসটা হচ্ছে সায়েন্স, যেটা সমস্ত কিছু করছে, বা টেকনোলজি, সেরকমই ওই রূপকথার টাইম জোনেও ওরকমই একটা জাদু বা ম্যাজিক্যাল জিনিস রাখা হয়েছে। এবং ওই সময়কে এখনকার সময় থেকে ডিফারেন্সিয়েট করার জন্য এমন কিছু কিছু অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, সেগুলো আমি এক্সপ্লেন করছি না, যেটা দুটো টাইমকে কিন্তু ডিফারেন্সিয়েট করেছে। এটা কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে। যেভাবে গল্প এগিয়ে গেছে এবং অরুণ আর চন্দ্রমালার মধ্যে যে রিলেশনশিপটা ডেভেলপ করেছে, এবং ডেভেলপ করার পর ডায়ালগের মধ্যে একটা চরিত্র এখনকার টাইমের মতো কথা বলে, একটা চরিত্র ওই সময় টাইমের মতো কথা বলে, এবং যেভাবে গল্পটাকে ফ্রি ফ্লো ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এই প্রেমটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং বকলমে এটা কিন্তু একটা প্রেমের গল্পে কনভার্ট হয়ে গেছে। বেশ এই জায়গাটা খুব ভালো লেগেছে। তো ওভারঅল বইটা কিন্তু দারুণ বই। কিন্তু যদি মানে একজন পাঠ প্রতিক্রিয়া দাতা হিসাবে বা রিভিউয়ার হিসাবে যাই বলুন, যদি আমার এটার মধ্যে একটা নেগেটিভ পয়েন্ট খুঁজে বের করতে হয়, তাহলে আমি বলবো যে এর প্রাইমারি কনফ্লিক্ট হচ্ছে টাইম ট্রাভেল। কিন্তু বইটা একটা পার্টিকুলার জায়গায় গিয়ে তার প্রাইমারি কনফ্লিক্ট থেকে ডিভিয়েট হয়ে প্রেমে ঢুকে গেছে, এবং সেই প্রেমটা হচ্ছে এখনকার টাইম পিরিয়ড এবং টাইম ট্রাভেল করে অন্য সময় চলে যাওয়া টাইম পিরিয়ড। এই দুই টাইম পিরিয়ডের মধ্যে হিরো আর হিরোইন বসে আছে, তাদের প্রেমে আস্তে আস্তে এগিয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে যে প্রাইমারি কনফ্লিক্ট অর্থাৎ টাইম ট্রাভেলের কনফ্লিক্টের উপর যদি আরো বেশি এমফাসাইজ করা যেত, পরের পার্টে সেটা হচ্ছে কিনা আমি জানি না, তাহলে বোধহয় গল্পটা আরো বেটার হতে পারতো। কারণ প্রেম তো জাস্ট আমাদের রোমান্টিক স্টোরি, কারণ বুঝতেই পারছেন। সুতরাং ওটাকে প্রেমে কনভার্ট যত কম করা যেত, প্রেম আছে একটা সাব লেয়ার হিসাবে বা সাবজেক্ট হিসাবে, কিন্তু যত কম করা যেত তাহলে হয়তো বইটা আরো ভালো হতো। কিন্তু বইটা মোটের উপর আউটস্ট্যান্ডিং, এটা নিয়ে কোনো ডাউট নেই। এইবার হচ্ছে এই ভিডিওর দ্বিতীয় অংশ, এই বইমেলায় আমার এক্সপিরিয়েন্স কি। এই বইমেলা থেকে আমি প্রথম যেটা বুঝলাম সেটা হচ্ছে, যেহেতু এই ইউটিউব চ্যানেল একটা কমিউনিকেশনের খেলা, আমি আপনাদের সঙ্গে কমিউনিকেট করি, আপনাদের চোখে চোখ রেখে কথা বলি। আপনারা কেউ আমার সামনে নিয়ে আমি ক্যামেরার লেন্সের দিকে তাকাই, সেটাই মনে হয় ইউটিউবে আমি আপনার চোখে তাকিয়ে আছি। সুতরাং আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে গেলে আপনাদের মাঝে আমাকে নামতে হবে, যেভাবে শেখ মুজিব থেকে গান্ধীজি, নেলসন ম্যান্ডেলা, বড় বড় পলিটিশিয়ানরা করেছেন। অর্থাৎ আমাকে আউটডোরে আসতে হবে। এই বইমেলা আমাকে এটা শিখিয়ে দিয়েছে, মানুষকে কানেক্ট করতে গেলে মানুষের মাঝে যেতে হবে। শুধুমাত্র এই ঘরে বসে সেটা সম্ভব নয়। আগামী দিনে কিভাবে সেটা সম্ভব সেটা আমি ভাবছি, কিন্তু এটুকু আমি বুঝতে পেরে গেছি যে আমাকে মানুষের মাঝে যেতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। দ্বিতীয়, এই বইমেলায় আমি দুটো ভ্লগ করেছি। ভ্লগগুলো কতটা উচ্চমানের এটা নিয়ে আমার নিজের ভেতরেই ডাউট রয়েছে। আমার কথা বলার কনফিডেন্স, আমার এডিটিং, আউটডোরে লাইট সাউন্ড, এই আনইভেন ব্যাপারটাকে হ্যান্ডেল করা, এটা নিয়ে আমার নিজের মনের মধ্যেই ডাউট রয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি, ইনডোর এবং আউটডোরের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, এবং সেই ডিফারেন্সটা ভবিষ্যতে আমাকে আরো বেটার ভাবে হ্যান্ডেল করতে হবে। এবং এই ভিডিওগুলো বানানোর আগে 1 মাস আমি গত কয়েক বছরে বইমেলার যেসব ভিডিও রয়েছে, নিউ টাউন বইমেলা, কলকাতা বইমেলা, সেই সমস্ত ভিডিও, কোনোটা 45 মিনিটের ভিডিও, কোনোটা 1 ঘন্টার ভিডিও, কোনোটা 2 ঘন্টার ভিডিও, আমি স্টাডি করেছি। কেন করেছি জানেন? তার কারণ যখন কোনো নতুন রিসার্চ পেপার লেখা হয় তার লিটারেচার সার্ভে করা হয়। আমি লিটারেচার সার্ভে করেছি কার্যত, এবং বোঝার চেষ্টা করেছি লিটারেচারের গ্যাপ কোথায় আছে।
প্রত্যেকটা ভিডিও ভালো ভিডিও, কোনো কোনো জায়গায় ভ্লগারের মধ্যে কোনো শেকি ব্যাপার নেই, তার আরামসে কথা বলছে সেটা শুনতে ভালো লাগছে, কোনো কোনো ক্ষেত্রে তার মাইক খুব ভালো, আওয়াজ খুব ভালো আসছে, কোনো কোনো ক্ষেত্রে তার ফুটেজ খুব ভালো, ক্যামেরা খুব ভালো, দারুণ লাগে। কিন্তু এই সমস্ত ভ্লগগুলোর আমি একটা লিটারেচারে গ্যাপ খুঁজে পেয়েছি, আর ঠিক সেইখানেই আমার রিসার্চ পেপার, আমার ভিডিওটাকে আমি প্লেস করার চেষ্টা করি। সেটা কি, ভ্লগাররা আমি লক্ষ্য করে দেখেছি, মেলার ভ্লগাররা তারা মানুষের যাতায়াত এই সমস্ত কিছু দেখায় এবং নিজে বেশি কথা বলে। আমার ভিডিওতে আমি চেষ্টা করেছি উল্টো অ্যাপ্রোচে যেতে। উল্টো অ্যাপ্রোচে যাওয়ার কারণে আমি স্টল বেশি দেখানো, নিজে কম কথা বলা, পাবলিশারের সঙ্গে বেশি কথা বলা, কিছু কিছু ক্ষেত্রে অথরদের সঙ্গে বেশি কথা বলা চেষ্টা করেছি, তাদেরকে বলতে দিয়েছি রাদার দেন আমি কম বলেছি। মনে হচ্ছে উল্টো অ্যাপ্রোচে চাই, দেখি উল্টো অ্যাপ্রোচটা মানুষ কিভাবে গ্রহণ করে। আপনারা তার সিগন্যাল দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই উল্টো যাওয়ার এই আইডিয়াটা আমি কোথা থেকে পেলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, পঞ্চায়েত ওয়েব সিরিজে যদি ফার্স্ট সিজনটা আপনারা দেখবেন পঞ্চায়েত ওয়েব সিরিজের ফার্স্ট সিজনটা যে কারণে সাকসেস পেয়েছিল, সেকেন্ড সিজনে রোমান্স টোমান্স অনেক কিছু আছে, কিন্তু ফার্স্ট সিজনে যে কারণে সাকসেস পেয়েছিল সেটা হচ্ছে ওটা একটা উল্টো অ্যাপ্রোচ ছিল। অর্থাৎ বলিউডে, হিন্দি সিনেমায় গ্রাম্য চরিত্র শহরে এসে তার যে ডিসকমফর্ট হয়, সেই ডিসকমফর্ট নিয়ে অনেক সিনেমা আছে, কিন্তু শহুরে চরিত্রের গ্রামে গিয়ে কি ডিসকমফর্ট হয় সেটা নিয়ে কিন্তু সেভাবে সিনেমাতে বলিউডে খুব বেশি স্টাডি করা হয়নি বা খুব বেশি কিছু কন্টেন্ট বানানো হয়নি। পঞ্চায়েতের যারা স্ক্রিপ্ট রাইটার ছিলেন, তারা মেকাররা ছিলেন, তারা এটা এনশিওর করেছিলেন যে আমি উল্টো অ্যাপ্রোচে যাব। আমিও পঞ্চায়েত থেকেই ওই ইন্সপিরেশনটা পেয়েছি যে আমি একটু উল্টো লাইনে হাঁটি, নিজে কম বলি, মানুষজন, হাঁটা চলা, ভিড়ভাড়টা এগুলো থাকবে মেলার ফিল দেওয়ার জন্য, সেগুলো দরকারি, কিন্তু তাও একটু উল্টো করার চেষ্টা করি, লিটারেচারের গ্যাপ খুঁজে বের করে। না হলে আমার রিসার্চ পেপারটা জার্নাল কেন ছাপাবে? এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেনটা আমি করেছি। এবার ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সেটা আপনারা জনতা জনার্দনের উপর, অথবা বলা যেতে পারে ইউটিউবের টার্মিনোলজিতে ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদের উপর, সম্পূর্ণ আপনাদের উপর। আগামী দিনে চেষ্টা করছি গ্যাপ খুঁজে বের করে, লিটারেচারের গ্যাপ খুঁজে বের করে সেখান থেকে আমার ভিডিওগুলো তৈরি করতে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দেবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।